কমেন্টস গুলো দিয়ে যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই লেকচারে স্বাগতম। আজকে অনেকদিন পর অফিসে আসছি ক্লাস নেওয়ার জন্য। সো সবাই একটু জানাও তো সাউন্ড ক্লিয়ার কিনা এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ভাইয়ার সাউন্ড ক্লিয়ার কিনা এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও। দাঁড়াও তোমাদের কমেন্টস গুলা একটু দেখি। ওকে। আচ্ছা, এখন সবার কমেন্টস দেখা যাচ্ছে। ফেসবুকে তো দিতে হবে। বের করে হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা, তাহলে ইয়াতে দাও। আচ্ছা, সবাই কি আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ? আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও তো। একটু তাড়াতাড়ি জানাও। আচ্ছা, আবিহা বলল হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে কি স্টুডেন্ট কম নাকি দেখি তো? নাকি তোমাদের কমেন্টস গুলো লেটে আসতেছে? ও, এখনো সবাই জয়েন করে নাই, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আজকে আমাদের পরিসংখ্যান পর্ব ৩, রাইট? সো সবাই আস্তে আস্তে জয়েন করুক। আমি জানি সবাই নামাজের পরেই আসলে মানে অ্যাক্টিভ হয়। তো আমরা নামাজের আগে কিছু জিনিস একটু জানবো। এরপর নামাজের পরে আমরা এই আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিনের ব্রাইটনেস কি কম? ব্রাইটনেস কম হওয়ার কারণ কি? দেখি তো। ব্রাইটনেস তো ঠিকই আছে। আচ্ছা, লাইটিং কম। লাইটিং কেন কম হবে? ভাইয়া অনেক কম, কিছু বোঝা যায় না। আচ্ছা, রিজনটা কি? দাঁড়াও একটু দেখি, একটু চেক দিই, দেখি কি অবস্থা। এখানে আচ্ছা, এখানে না হলে দেখি ব্রাইটনেস লিখে সার্চ দেই একটু। ব্রাইটনেস একটা সেকেন্ড দেখি তো ব্রাইটনেস কম হওয়ার কারণ কি। দেখি ডিসপ্লে সেটিং এ যাই। আচ্ছা, ডিসপ্লে সেটিং। ব্রাইটনেস 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 তো এখানে দেখাচ্ছে না। আচ্ছা, চলো শুরু করি। দেখো তো মানে লিখা দেখা যায় কিনা? লিখা তো দেখা যাওয়ার কথা, কারণ এখানে তো আমি দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, তাহলে শুরু করে দিই, এত মানে সমস্যা নেই। তো ভাইয়া লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে কিনা আমরা অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে কিভাবে তুমি গড় মান বের করবে এটাও দেখে আসছি, এবং
কিভাবে শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে গড় মান বের করবা এটাও দেখে আসছি, রাইট? সো আমরা এই দুইটা নিয়ে যেহেতু গতকালকে ডিসকাস করে ফেলছি, তাহলে আজকে আমরা গড় নির্ণয়ের আরেকটা নতুন একটা সূত্র দেখব। সেটার নাম হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে সবাই খাতার মধ্যে হেডিং দাও, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কে কে পারো বলো তো? কে কে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আগে থেকে করে আসছো বা আগে করেছো? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আচ্ছা অনেকে আমরা পারি। যাই হোক, তো আমরা একটু শিখে যাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের কনসেপ্টটা। তো ভাইয়া সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে এইচ। a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। আচ্ছা কোনটা কি মিন করে এটা আগে একটু বলে দেই, তারপরে আমরা এগুলার ডিটেইলস এক্সপ্লেনেশনে যাব। তবে এ নাম্বার মানে এ যেটা এ মানে হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড়। আচ্ছা আনুমানিক গড় মানে কি? আনুমানিক গড় মানে জানো কি? আনুমানিক গড় হচ্ছে যে আমরা এই যে পুরা ম্যাথটা করব, এই পুরা জিনিসটার একটা আনুমানিক গড় ধরে নিব জাস্ট, যে এটা হচ্ছে আমাদের আনুমানিক গড়, ঠিক আছে? দেন তোমার এই যে এখানে তুমি এফআই চিনো, এফআই মানে গণসংখ্যা, তুমি এনও চিনো, এন মানে হচ্ছে টোটাল কতজন মানে টোটাল গণসংখ্যা আর কি। আর এইচ মানে কি? শ্রেণী ব্যবধান, রাইট? তুমি ইউআইটা চিনো না। এখানে ইউআই যেটা ইউআইটাকে বলা হয় ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমি সবগুলো তোমাদের ডিটেইলসে মানে বলবো, প্যারানার কিছু নাই। ধাপ বিচ্যুতি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের এখানে এ এবং ইউআই এই দুইটা আমাদের জন্য নতুন। একটা হচ্ছে আনুমানিক গড় আর একটা হচ্ছে ধাপ বিচ্যুতি, ঠিক আছে? এদেরকে আমরা কিভাবে কাজে লাগাবো, কেন আমরা এইভাবে গড় বের করতেছি, এটা আমরা শিখবো, ঠিক আছে? আমরা অনেকেই জানি যে তোমার হচ্ছে তোমরা হচ্ছে সূত্র জানো, ম্যাথ করতে পারো, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকে না যে আসলে ভাইয়া এটা কেন ইউজ করতেছি বা কেন ইউজ করব, রাইট? আচ্ছা তো এবার আসো আমরা এই ম্যাথটা মানে এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। তো ধরো আমাদের এই ম্যাথটাই দেওয়া আছে, লাস্ট ক্লাসে আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছিলাম, বাট আমরা হচ্ছে নরমাল মানে নিয়মে গড় করছি। আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। তুমি খেয়াল করে দেখো এখানে কি বলা আছে, যে তোমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য কি কি জিনিস লাগবে, তো আমরা একটা টেবিল করে ফেলি সবাই। টেবিল করতে করতে আমি তোমাদের বলি যে আসলে কি কি জিনিস আমাদের দরকার। আচ্ছা তো প্রথমে আমরা এখানে 5টা কলাম করে ফেলি। 5টা কলাম, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার কলাম নাম্বার কত বলো তো? কলাম 3, দেন কলাম 4 এবং 5, ঠিক আছে? আর এখানে টোটাল 1 2 3 4 5 6 7টা, টোটাল যেহেতু এখানে 7টা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তাহলে আমরা ঘর এখানে সারি করব কয়টা? 8টা। তাহলে 8টা করে ফেলি সবাই একটু। 1 2 3 4 দেন কি রে, দেন হচ্ছে তোমার 5 দেন 6 এরপরে 7 এরপরে 8, একটা বেশি করলাম কারণ যদি আমাদের কাজে লাগে যেন আমরা ইউজ করতে পারি, ওকে? আচ্ছা এবার আসো প্রথমে আমরা শ্রেণী ব্যক্তি লিখে ফেলি। শ্রেণী ব্যক্তি। ও আমি এতক্ষণে বুঝতেছি যে তোমরা আসলে ঘোলা ঘোলা কেন বলতেছো, কারণ মানে এই বোর্ডটাতে মেবি লিখার পর একটু ঝাপসা ঝাপসা মনে হয়, বুঝছো? মানে ধরো যেই লেখাটা এখানে দেওয়া আছে ওইটা যতটা স্পষ্ট, আমি লিখার পর এটা স্পষ্ট মানে স্পষ্টতা একটু কম আর কি। আচ্ছা আচ্ছা প্যারা নাই। এরপরে শোনো আমাদের মধ্যমান দরকার। কি মান দরকার বলো তো? মধ্যমান। আমাদের দরকার মধ্যমান মানে xi দরকার, ঠিক আছে?
এরপর আমাদের গণসংখ্যা, আচ্ছা গণসংখ্যাকে আমরা ডিরেক্ট এফআই নাম দিয়ে দিই, ডিরেক্ট আমরা নাম দিয়ে দিই এফআই। এরপর আমাদের ইউআই দরকার, ইউআই ধাপ বিচ্যুতি, ইউআই ধাপ বিচ্যুতি দরকার, এবং এবং লাস্টে হচ্ছে আমাদের এফআই ইউআই, এফআই ইউআই। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমাদের মধ্যমানি বা কেন লাগবে, কেন আমরা ইউআই বের করব, কেন এ আসছে, সবগুলো জিনিস জানবো। ঠিক আছে? তার আগে আমরা একটু মানগুলো লিখে ফেলি এখানে। সবাই লিখি এখানে 31 থেকে 40। সবাই আমার সাথে সাথে একবারে প্র্যাকটিস করে ফেলো। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। মানে এখন দৌড়ে আসি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। মানে এখন মানে আমরা বিকেলে 3টায় আমরা সবাই একসাথে মিটিং করছি। তো রাকিব ভাই সহ আমরা সবাই তারপর বাইরে খেতে গেছিলাম আরকি। তো এখানে আড্ডা দিতে, দিতে লেট হয়ে গেছে। আচ্ছা। তো এবার আসো এফআই টা কোথায়? এফআই টা হচ্ছে 6, 8, 10, then 12, then 5, then 7, then হচ্ছে 2। বলতো মধ্যমান এখানে কত থেকে শুরু হবে? 31 আর 40 মধ্যমান কত? 31 আর 40 এর মধ্যমান কত বলো? আমরা জানি 31 আর 40 এর মধ্যমান হচ্ছে 35.5, তাই না? এগুলো আমরা বের করে আসছি আগেই। তাহলে এটা হবে কত? 45.5, দেন এটা হবে 55.5, এটা হবে 65.5, এটা হবে 75.5, এটা হবে 85.5, এটা হবে 95.5। আচ্ছা আমরা এই ইনফরমেশন গুলো লিখলাম। এবার শোনো, এবার তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে। আমি তোমায় আবারও বলতেছি, আমি যদি তোমাদের নাও পড়াই তাহলেও তোমরা গিয়ে সূত্রে অ্যাপ্লাই করে ম্যাথ করে ফেলতে পারবা। বাট তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে আসলে মানে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হয় এবং কেন বের করতে হয় এইভাবে। কেন আমরা এ ধরে নেই, কেন আমরা সূত্রে অ্যাপ্লাই করি, রাইট? এগুলো সব বের করতে হবে। এখন একটু খেয়াল করো। ঠিক আছে? আমাদের চিন্তা করে দেখো তো এই যে এই সংখ্যাগুলা যে, এই সংখ্যাগুলা কি স্টুডেন্টদের নাম্বার না? স্টুডেন্টদের পরীক্ষার নাম্বার যে 31 থেকে 40 এই রেঞ্জে মার্কস পেয়েছে কয়জন বলো তো? 6 জন। এবং আমরা এখানে মধ্যমান বের করছি কেন? আমরা ধরে নিচ্ছি যে এই 6 জনই 35.5 এই মার্কসটা পাইছে। আবার 8 জন পাইছে কত? 45.5। দেন 10 জন পাইছে কত? 55.5। 12 জন পাইছে কত? 65.5। দেন 5 জন, 7 জন, 2 জন এরা 75, 85 আর 95 পাইছে, রাইট? আচ্ছা ধরো তুমি গড় মান বেরই করলা না। জাস্ট তোমাকে বলল তুমি অনুমান করো কোনটা গড় মান হওয়া উচিত। এখানে কোনটা গড় মান হওয়া উচিত জাস্ট তুমি অনুমান করো। বলো তো কোনটা ধরবা? বলো কোনটা ধরবা? এইখানের মধ্যে গড় মান তুমি কোনটাকে ধরবা বলো? 12 তো গড় মান না, গড় মান হচ্ছে এই মধ্যমানগুলা, পরীক্ষার নাম্বার। সবাই বলতেছো 65.5, এটা কেন ধরবা বলো তো? দেখো এইখানে যেই সংখ্যাগুলা আবার এইখানে যে সংখ্যাগুলা মোটামুটি মাঝখানে যারা আছে এদের সংখ্যাটাও বেশি এবং তারা মাঝখানে আছে। তাহলে গড় মান কি একদম মাঝখানে কোনো একটা মান হইতে পারে, রাইট? তাহলে আমরা অনুমান করতে পারি, আমরা অনুমান করতে পারি যে এইখানে এই জায়গাতে আমাদের এটা হচ্ছে গড় মান হতে পারে। এটাকে বলা হয় আনুমানিক গড়। কি বলা হয়? আনুমানিক গড়। এই জন্য ভাই, এই জন্য আমরা এই যে 65 যেটা এটাকে আমরা এ ধরে নিতে পারি, এ। এই যে 65 কে আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে এ এর মান। বুঝছো? এটা হচ্ছে এ এর মান, যে আমরা আনুমানিক গড় কি 65 ধরতে পারি। তাহলে আমাদের আনুমানিক গড় a ইকুয়াল টু আমরা ধরলাম 65.5। বুঝছো? তুমি না নিজেরাই বলছো যে ভাইয়া যেখানে হচ্ছে মাঝখানে এটাই, রাইট? তোমাদের কমেন্টস দেখতেছি যে আনিশা, হ্যাঁ আজান দিচ্ছে এখন। এখানে আজান শোনা যাচ্ছে না আর কি, বাজে কয়টা? হ্যাঁ আজান দেওয়ার কথা, জাস্ট আমি একটু গুছাই দিই তাহলে আমি তোমাদের বিরতি দিচ্ছি। আচ্ছা এইচ এর মান কত বলো তো?
h এর মান হচ্ছে 10, রাইট? n এর মান কত বলো তো? n এর মান হচ্ছে 50, এটা আমরা জানি, রাইট? আচ্ছা, আমাদের দরকার হচ্ছে ভাইয়া এই যে এখানে UI টা বের করতে হবে, রাইট? তাই না? তাহলে UI টা বের করার তোমরা একটা টেকনিক জানো। ওই টেকনিকটা কি বলো তো? আচ্ছা, আজানের পর শুরু করি। আজানের পর শুরু করি। আপাতত তোমরা যারা হচ্ছে মানে নতুন মানে আসছো, একটু পরে আসছো, ওরা এগুলো একটু লিখে ফেইলো। মানে আজান নামাজটা পড়ে তারপরে শুরু করব। ওকে? কিভাবে জানি বন্ধ করে? ও পাইছি।
হ্যালো, হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ এখন? বলো তো? হ্যাঁ, এখন আই গেস শুনতে পাওয়ার কথা। আমি বলতেছিলাম তোমরা সবকিছু উঠাইছো ব্রেকে? নাকি দুষ্টামি করছো বলো তো? অনেকে দেখলাম অবাক হয়ে গেলা। কেন এতক্ষণ আমি ক্লাস নিচ্ছিলাম না? হুম? ফাহিম ভাই একটু অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে? তোমাদের ক্লাসের বাকি অংশ আমি নিয়ে নিই। রাগ করবা আমি নিলে? ও আমার ক্লাস তো 8:30 টায় না? আচ্ছা আমি 8:30 টায় আসি। ফাহিম ভাই আসেন। তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি তো এইজন্য একটু আমরা একটু মানে বেশি এক্সাইটেড যে অনেকদিন পর হচ্ছে আমরা অফিসে চলে আসলাম। দেন হচ্ছে একটু আড্ডা-টাড্ডা হইলো। আবার তোমাদের ক্লাস একসাথে তাও আবার। মানে তোমাদের মাত্র আমি শেষ করব। তারপর হচ্ছে আবার অহিন ভাইয়া শুরু করবে। আচ্ছা, আমার জেমস দেন নাই। ও, ওহো! তোমাদের জেমস নিয়ে যে কি একটা ঝামেলায় পড়ে গেলাম, বুঝছো? ক্লাস টাইমে জেমস। তুহিন অলরেডি আনসার দিয়ে ফেলছে। ওকে। শোনো, তোমাদের একটা প্ল্যান করছি, বুঝছো? এটা আজকে ওই যে তোমাদের রাকিব ভাইয়ের সাথে ডিসকাস করছি যে আসলে দেখা যায় আ ক্লাসে জেমস দিতে গেলে তো আসলে দেওয়া যায় না। অনেকেই তো থাকে, রাইট? সো তোমাদের মানে তোমরা যারা হচ্ছে হোমওয়ার্ক জমা দিবা, ওই তাদেরকে জেমস দেওয়া হবে। ঠিক আছে? যারা হোমওয়ার্ক জমা দিবা, ওদেরকে আমি ১০০ পয়েন্ট করে দিব। এখন আমি এখনো হোমওয়ার্কের তোমার আ কি বলে? হোমওয়ার্কের সেকশনে আমি ঢুকতে পারিনি। মানে আমারটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন থেকে এটা টাইম শেষ হয়ে গেছে। তো আজকে এটা হচ্ছে আবার প্রিমিয়াম করে নিতে হবে, বুঝছো? তো তোমরা তোমাদের আমি অল্প করে হোমওয়ার্ক দিব। তোমরা ট্রাই করবা রেগুলার বেসিসে হোমওয়ার্ক গুলা জমা দেওয়ার জন্য। তাহলে তোমরা জেমস পেয়ে যাবা। ওকে? কারণ এমনিতে দিলে কি হয়? কেউ পায়, কেউ পায় না। বুঝছো? এটা তো একটা জিনিসটা ফেয়ার হইল না জিনিসটা, রাইট? সাউন্ড অফ? হায়! সাউন্ড কেন অফ হবে? সাউন্ড তো চলতেছে। সাউন্ড ক্লিয়ার না সবার? সবাই দেখতে পাচ্ছ সবকিছু? আচ্ছা। ওকে। এবার তাইলে যারা পরে জয়েন করেছো, তোমাদের আমি একটু ডিসকাস করে দেই। কারণ অনেকেই তো এগুলা তোমরা করো নাই এখনো। তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা আজকে যেই ম্যাথ গুলা করব, আমি আজকে মানে অল্পই পড়াবো, বেশি পড়াবো না। আবার অহিন ভাইয়ের ক্লাস আছে। অহিন ভাই বলতেছে, "ভাই আজকে একটু কম পড়ায়েন।" মানে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েন আরকি। যাই হোক। তো আমরা আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতেছি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার যে ফর্মুলাটা হচ্ছে A প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু হচ্ছে h। এখানে তোমার ২ টা জিনিস নতুন। একটা হচ্ছে ভাইয়া a মানে আনুমানিক গড়, আনুমানিক গড়। আর ui যেটা, ui হচ্ছে ধাপ বিচ্যুতি। তো এই ২ টা আসলে কি মিন করে এটা আমি তোমাদের দেখাচ্ছি। অনেকে আনসার বের করে ফেলছো, ভেরি গুড। যারা তোমরা আনসার বের করে ফেলছো এবং আনসার বের করতে পারো, তারা জাস্ট এইটা খেয়াল করো যে আসলে কেন এই জিনিসগুলো এইভাবে বের করা হইছে। ঠিক আছে? জাস্ট এটা খেয়াল করো। আর যারা পাও নাই ক্লাস বা যারা আগে থেকে এগুলো পারো না, তারা একটু ভালো করে দেখো যে আসলে কিভাবে সলভ করতে হয়। তো আমরা ১ম এখানে কি বের করছি বলো তো ভাইয়া? শ্রেণী-ব্যাপ্তি বের করেছি। এরপরে আমরা মধ্যমান বের করেছি। দেন আমরা fi লিখছি, fi মানে গণসংখ্যা। দেন আমরা ইউআই টা হচ্ছে ধাপ বিচ্যুতি। এটা একটু পরে লিখতেছি। দেন এটা হচ্ছে fi টা আমাদের বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম নামাজের আগে যে এখানে এই যে ৬ জন যে ৩৫.৫ মার্কস পাইলো, ৮ জন যে ৪৫.৫ মার্কস পাইলো। তাহলে এখানে এভারেজ মানে মাঝখানে গড় মানটা কত হইতে পারে আনুমানিক? তো তোমরা কি বলছো? যেহেতু এই ৬৫.৫ এর এদিকেও যদি ৩ টা ঘর, আবার এদিকেও যেহেতু ৩ টা ঘর, আবার এখানে যেহেতু সংখ্যাও বেশি, তাহলে আনুমানিক গড়টা হচ্ছে মানে গড়টা আনুমানিকভাবে ধরে নিলাম আরকি ৬৫.৫ হইতে পারে। রাইট? তাহলে আমরা একটা আনুমানিক গড় ধরে নিব। সেটার নাম আমরা ধরে নিলাম কোনটা বলো তো? ৬৫.৫ এটা ধরে নিছি। তাহলে A হচ্ছে আনুমানিক গড়, H হচ্ছে ১০ মানে শ্রেণী ব্যবধান, আর N হচ্ছে ৫০। এবার ভাই আমরা ধাপ বিচ্যুতি বের করব। আচ্ছা, ধাপ বিচ্যুতির ফর্মুলা জানো কি? ফর্মুলা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। xi মাইনাস a ডিভাইডেড বাই h। বুঝছো? এখন কথা হচ্ছে ভাই এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি দেখো তো, ধরো আমি এইখানে ধাপ বিচ্যুতি বের করব। তাহলে বলো তো এখানে ধাপ বিচ্যুতি বের করার জন্য এখানে xi টা কত?
x আছে 35.5 আর আমাদের a কত 65.5 তাহলে 35.5 থেকে 65.5 বিয়োগ করলে কত হয় -30 হয় -30 আর আমাদের h এর মান কত 10 রাইট তাহলে আমাদের -30 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় -3 হয় রাইট তাহলে এখানে আমাদের ধাপ বিচ্যুতি কত আসবে -3 হবে আমি জাস্ট তোমাকে একটা ধরে দেখাই দিই যেমন ধরো প্রথমটা যদি আমি ধাপ বিচ্যুতি বের করি 35.5 থেকে 65.5 বিয়োগ করবা ডিভাইডেড বাই 10 লিখবা তাহলে আসবে -3 দেন 45.5 থেকে এটা বিয়োগ করলে -20 তার মানে -2 না এখন তোমরা যারা অলরেডি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় জানো বা পারো তারা কি করছো বলো তো তারা মাঝখানে দিছো একটা জিরো তারপরে উপরের দিকে ক্রমান্বয়ে -1 -2 -3 দিতে হয় আর নিচের দিকে +1 +2 +3 দিতে হয় তোমরা এইভাবে শিখছো না সবাই বলো কে কে এইভাবে শিখছো এখানে ধাপ বিচ্যুতি 0 তারপর উপরের দিকে -1 -2 -3 এবং নিচের দিকে 1 2 3 তোমরা কি বলতে পারবা কেন ধাপ বিচ্যুতি আসলে এরকম হইলো ধাপ বিচ্যুতি জিনিসটা আসলে কি ধাপ বিচ্যুতি কেউ কি জানো ধাপ বিচ্যুতি আসলে জিনিসটা কি এবার আমি তোমাদের বলি ধাপ বিচ্যুতি আসলে কি মনে করো ভাইয়া এই যে 12 জন ধরো তোমরা স্টুডেন্ট তোমাদের 50 জন শিক্ষার্থীর মধ্যে তোমরা ভাইয়া ধরো 12 জন আছো যারা 65.5 পাইছো 65.5 তাহলে তোমাদের ধাপ বিচ্যুতি কত 0 এটা মানে হচ্ছে তোমরা গড় মান থেকে বেশি একটা দূরে যাও নাই মানে গড় মান থেকে তোমাদের মানটা বেশি একটা দূরে যাওয়া হয় না ধরো তোমাদের কোন একটা স্কুলে তোমাদের স্যার বললো যে আচ্ছা ঠিক আছে তোমাদের একটা পরীক্ষা নিব পরীক্ষার মধ্যে তোমাদের সবার 65 মানে কাছাকাছি পাইতে হবে 65 কাছাকাছি এখন ধরো যারা 65 কাছাকাছি একদম ধরো 65 পাইছে ওরা তো আর বেশি দূরে সরে যায় নাই রাইট এখন কেউ ধরো পাইছে 40 বা 50 আবার কেউ পাইছে 90 80 তো তারা কি গড়মান থেকে অনেক বেশি দূরে সরে গেছে না রাইট তার মানে এটাকেই বোঝায় ধাপ বিচ্যুতি মানে তারা অনেকটুকু দূরে সরে গেছে যেমন দেখো যারা 65.5 এটার কম পাইছে তারা -1 পরিমাণ পিছায় গেছে যারা আরো একটু কম পাইছে তারা -2 পরিমাণ পিছায় গেছে আবার যারা আরো একটু কম পাইছে তারা -3 পরিমাণ কি পিছায় গেছে বুঝছো ক্লিয়ার আবার যারা সামনের দিকে আসছে তারা 1 পরিমাণ বেড়ে গেছে 2 পরিমাণ বেড়ে গেছে 3 পরিমাণ বেড়ে গেছে তার মানে মনে রাখবা ধাপ বিচ্যুতি বের করার সিস্টেমটাই হচ্ছে প্রথমে 0 লিখবা উপরের দিকে -1 -2 -3 লিখবা নিচের দিকে +1 +2 +3 লিখবা কনসেপ্টটা কি বুঝছো জারিফ ভাইয়া হোমওয়ার্ক কই জমা দিব আমার কমেন্টটা একটু দেখেন আচ্ছা হোমওয়ার্কটা তোমরা তো কমিউনিটির মধ্যেই জমা দিবা কিন্তু ওই যে কমিউনিটির মধ্যে আমি এখনো হচ্ছে গিয়ে তোমার পোস্ট করতে পারি নাই কারণ আমি নিজেই ঢুকতে পারতেছি না আমাকে বলে জানো কি আমাকে বলে তুমি ভর্তি হও তুমি ভর্তি হইলে এখানে তুমি মানে করতে পারবা বুঝছো এখন ওইটা আমি আজকে প্রিমিয়াম করে নিয়ে যাব মানে আমি আগে এনরোলমেন্ট নিজে করব তারপরে আমি পোস্ট করব মানে তোমরা যারা এখনো দেও নাই বুঝছো যারা হোমওয়ার্ক করে রাখছো ওরা সবাই জমা দিয়ে দিও তাহলে ওইখানে দেখে দেখে আমি হচ্ছে আজকে ভর্তি হই নাই কারণ আমাকে টাকা দিতে ভর্তি হইতে হবে আগে ঠিক আছে ভর্তি হয়ে তারপর তোমাদের হোমওয়ার্ক জমা দিতে হবে আচ্ছা এবার আসো ভাইয়া এটা কিভাবে বের করো ভাইয়া এটা তুমি নরমাল চিন্তা করবা যে এইখানে একদম মাঝখানে কে আছে কোন শ্রেণী ব্যক্তিরা মাঝখানে আছে ঠিক আছে এখন তুমি মাঝখানে যদি দুইটা থাকে ধরো মাঝখানে দুইটা আছে ধরো এখানে আরেকটা আছে 100 থেকে 110 ধরো এখানে মাঝখানে দুইটা আছে তো মাঝখানে দুইটার একটা গড়মান হবে রাইট তখন তুমি দেখবা এখানে গণসংখ্যা কোনটাতে বেশি যেটাতে গণসংখ্যা বেশি হবে তুমি হচ্ছে ওইটাতে মানে ওইটাকে আনুমানিক গড় ধরে নিবা ক্লিয়ার আর আনুমানিক গড় একটা ছাড়া আরেকটা ধরলে খুব একটা ডিফারেন্স আসে না মান খুব একটা মান ডিফারেন্স আসে না বুঝছো আচ্ছা এইবার আসো ভাই যে আমরা তাহলে ধাপ বিচ্যুতি বের করে ফেলছি এবার আমরা FIUI টা বের করব তাহলে আমাকে বলো তো ভাইয়া FIUI টা কি রকম যেমন দেখো এখানে FIUI টা কেন বের করতে হয় জানতে হবে না তুমি খেয়াল করো এই যে যারা এই সারিতে আছে এরা এখান থেকে কি 3 ধাপ পিছায় গেছে না কিন্তু এই সারিতে আছে কয়জন 6 জন তাহলে 6 জন মিলে টোটাল 18 ধাপ পিছায় গেছে বুঝছো যারা এই সারিতে আছে ওরা কি 2 ধাপ পিছায় গেছে আছে 8 জন তাহলে 8 জন মিলে 16 ধাপ পিছায় গেছে যারা এই সারিতে আছে -10
এই সারিতে যারা আছে এরা কি পিছাইছে? এরা পিছায়ও নাই, সামনেও যায় নাই, এরা একদম মাঝখানে বসে আছে, ওরাই গড় মান। ঠিক আছে? এরপর আবার কি, এখানে 5, এখানে 14, এখানে কত 6। ক্লিয়ার? তা তুমি সবগুলা FIUI যোগ করবা। ভাই FIUI যোগ করব কেন? কারণ এই সবাই মিলে গড় মান থেকে বা মাঝখানে যে আনুমানিক গড়টা, এখান থেকে কতটুকু এদিক সেদিক গেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বলো তো সবগুলো যোগ করলে কত হয়? এখানে তো 50। বলো এখানে সবগুলো যোগ করলে কত হয় বলো তাড়াতাড়ি ফার্স্ট। -19 হয়, রাইট? তাইলে বলো তো -19 যে হইলো এটা দিয়ে আসলে তুমি কি মিন করবা? -19 যে হইলো এটা দিয়ে কি মিন করা যায় বলতে পারবা? এটা দিয়ে মিন করে যে তুমি যে আনুমানিক গড় 65.5 ধরছো, কিন্তু বাকি যারা আছে ওরা সবাই মিলে তো -19 পরিমাণ পিছায় গেছে। মানে ওদের 65.5 এভারেজ মার্ক না, তার থেকে আরো কমবে মানটা, আরো কমবে। বুঝছো? এগুলা দিয়ে বোঝা যায় এটা 19 কম না। মানে -19 মানে 19 কম না। -19 মানে ওরা 19 ধাপ মানে সবাই মিলে 65.5 থেকে কিছু পরিমাণ পিছনে চলে গেছে। কিছু পরিমাণ পিছনে চলে গেছে। বুঝছো? এবার আমরা ধাপ বিচ্যুতিটা যেহেতু বের করে ফেললাম, এবার আমরা একটা কাজ করি। এবার আমরা গড় মানটা বের করি। তাহলে খেয়াল করে দেখো গড় মান যেটা, গড় মান কি x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ FIUI ডিভাইডেড বাই n ইনটু h। আচ্ছা বলো তো এর মান কত? এর মান হচ্ছে 65.5। বলো FIUI কত? -19, n এর মান 50 ইনটু হচ্ছে 10। বলো তো সব মিলে কত হয়? 61.7 হয়। অনেকে আগে থেকে আনসার করছো, তাদেরকে ভেরি গুড যে তোমরা জিনিসগুলা পারো। প্যারা নাই, যারা পারো না তারা তো এখন পারতেছো, রাইট? সো এই যে 61.5 আসছে, এটা কিন্তু আমরা আগে থেকেই বুঝছিলাম যে যেহেতু আমরা আনুমানিক গড়টা 65.5 ধরে নিছি এবং এখানে -19 পাইছি, তার মানে সবাই মিলে আসলে কিছু পরিমাণ কি গড় মান আরো কমে আসবে। কারণ বাকিদের মানগুলো হচ্ছে একটু কম। যেমন এইদিকে পিছনের দিকে হচ্ছে যারা পিছনের দিকে আছে ওরা বেশি পরিমাণ পিছায় গেছে। আর যারা সামনের দিকে গেছে তারা বেশি সামনে আগায় নাই। মানে পরীক্ষার প্রশ্ন একটু হার্ড হইছে আরকি। নরমাল গড় মান থেকে একটু হার্ড হইছে, এজন্য মানটা একটু কমে গেছে। বুঝছো? এইচ এর মান 12 না ভাইয়া। এইচ এর মান হচ্ছে 10। 31 থেকে 40 পর্যন্ত শ্রেণী ব্যবধান 10 না? শ্রেণী ব্যবধান আমরা কিভাবে বের করি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1 দিয়ে বের করি না? এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান 10 হবে। ভাইয়া ওই আলাদা জায়গায় ধরলে মান আলাদা আসে। আমি বলি তোমাদের, এই যে তোমরা বলতেছো না ভাইয়া আলাদা মান আসে, শোনো, নরমালি যখন তুমি হাজার হাজার ডাটা নিয়ে কাজ করবা, তখন যদি তুমি অন্য, এখন তো ভাইয়া একদম মাঝখানে এটা বুঝাই যাচ্ছে, এটাই আমরা নিব। কিন্তু ধরো যখন তোমার এই এখানে জোড় সংখ্যক পদ আসবে, তখন মাঝখানের ২ টা থেকে তুমি ট্রাই করবা যেখানে গণসংখ্যা বেশি ওইটা নেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যদি ভাইয়া মাঝখানে ২ টা থাকে, আবার গণসংখ্যাও যদি ২ টার মধ্যে সেম হয়, তাহলে কোনটা নিব? তাহলে যেকোনো একটা ধরলেই হবে। এখানে আহামরি ভেরিয়েশন আসবে না। বোঝা গেছে? আমরা গড় মান কেন হিসাব করি? তুমি নরমালি চিন্তা করো। গড় মান কিন্তু এক্সাক্ট আনসার বের করার জন্য হিসাব করি না। গড় মানটা হচ্ছে যে পুরা ডাটাটা নিয়ে আমরা এনালাইসিস করব। এই এনালাইসিস করার পর আমরা দেখব যে আসলে এটার এভারেজ মার্কিংটা কত হইতে পারে। ওইটাই আসলে আমাদের গড় মান। বুঝা গেছে? ভাইয়া এইটা কি বুঝছো না বুঝো নাই? আর আমি যে তোমাদের যে কনসেপ্ট গুলা বুঝাইলাম, কেন তুমি আনুমানিক গড় ধরছো, কেন তুমি ধাপ বিচ্যুতি বের করো, কেন FIUI আমরা গুণ করি, কেন সূত্রগুলো এরকম হইলো, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা MCQর জন্য একটা জিনিস একটু মাথায় রাখো। এই যে FIUI ডিভাইডেড বাই n, এইটুকু অংশের একটা নাম আছে, বুঝছো? এই নাম কি তোমরা বলতে পারবা? এইটুকু অংশের নাম আছে একটা। FIUI কি ধাপ বিচ্যুতি না? আর নিচে কি n দিয়ে ভাগ করছো না? তার মানে এটা দিয়ে বোঝায় বিচ্যুতি গড়। এটা দিয়ে কি বোঝায়? বিচ্যুতি গড়। তাহলে তোমরা একটু লিখে রাখো এটা ভাইয়া, এটা MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বিচ্যুতি গড়, বিচ্যুতি গড়, বিচ্যুতি গড়। ঠিক আছে? এটা আমরা MCQ এর জন্য এখন করব আর কি। তো তোমরা একটু লিখে রাখো। সবার কি এইটুকু এই স্লাইডটা লিখা হইছে বা এই স্লাইডটা কি সবাই বুঝছি?
ওকে, আচ্ছা। সো একটু খেয়াল করো, হ্যাঁ? তোমরা যে এই যে পরিসংখ্যান চ্যাপ্টারটা পড়তেছো না? পরিসংখ্যান চ্যাপ্টার থেকে টোটাল খতে এবং গতে মিলিয়ে ৫ টা ম্যাথ করলেই তোমার খ, গ কমন পড়ে যাবে। ৫ টা ম্যাথ। এখন প্রশ্ন হবে কি, কি ম্যাথ? যেমন তোমরা কি আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা এগুলা শিখছো না? এরপরে তোমার হচ্ছে ওই যে গণসংখ্যা নিবেশন সারণী আঁকা শিখছো না? ওইখান থেকে তোমার গ নাম্বার একটা প্রশ্ন আসে। আর গড় মান আর মধ্যক। গড় কি ২ ধরনের মান। আর মধ্যক দিয়ে এখানে প্রশ্ন আসে। প্রচুরক থেকে প্রশ্ন আসলে খতে বা গতে আসে না, বুঝছো? প্রচুরক থেকে খতে বা গতে তেমন একটা ম্যাথ আসে না। ক্লিয়ার? আচ্ছা। তাহলে আমরা এই জিনিসটা সবাই বুঝলাম। তাহলে আমরা এবার ২-১ টা এমসিকিউ সলভ করি। ওকে? যারা একটু পরে জয়েন করে ফেলছো, মানে যারা ধরো একটু ক্লাসটা মিস করছো, তারা একটু ক্লাস শেষে আবার একটু পিছনে একটু দেইখা নিও। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তাহলে এবার এইটা হচ্ছে তোমাদের বইয়ের একটা ম্যাথ। এই ম্যাথটা তোমরা নিজেরা একটু সলভ কইরো। এখানে দেখো এই যে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে, যেটা আমরা প্রথমেই করে আসছিলাম। আবার এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। তাহলে মনে রাইখো, যদি এখান থেকে এই ধরনের প্রশ্ন দেয়, তুমি যদি ভুলেও একবার এই শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা নিবেশন সারণী ভুল করে ফেলো, তাহলে তোমার কিন্তু এইটাও ভুল হয়ে যাবে। তো আমাদের এই চ্যাপ্টারের মেইন কাজ হচ্ছে জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় আনসার করা। বুঝছো? আর কয়টা ক্লাস লাগবে তোমরাই বলো, আর কয়টা ক্লাস নিব? তোমরা যেই কয়টা বলবো ওই কয়টাই নিব। আর কয়টা ক্লাস লাগবে তোমরা বলো? এই চ্যাপ্টারের পরে মানে এই ক্লাসে, আজকের ক্লাসের পরে লাস্ট আরেকটা ক্লাস হইলেই শেষ। আর নেক্সট ক্লাসে আমরা প্রচুরক শিখবো। আর ক নাম্বারে কি ধরনের প্রশ্ন আসে ওইটা শিখবো। আর এমসিকিউ তে কি ধরনের প্রশ্ন আসতে পারে ওইগুলা দেখবো। ঠিক আছে? আচ্ছা দেখো, কোন গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড় দেওয়া আছে, বিচ্যুতি গড় দেওয়া আছে এবং শ্রেণী ব্যবধান দেওয়া আছে। গাণিতিক গড় বের করতে বলছে। বলো তো কত হবে? x = a plus summation of fi ui divided by n into h. a মানে আনুমানিক গড়, মানে 16 দেওয়া আছে। বিচ্যুতি গড় দেওয়া আছে 1 আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে 4। এটা একটু আগে বললাম কি বিচ্যুতি গড়, বুঝছো? এই দেখো প্রশ্ন চলে আসছে অলরেডি ময়মনসিংহ বোর্ডে। তাহলে এখানে টোটাল কত হয় বলো তো? 20 হয়। তাহলে আমরা এটা কিন্তু খুব সহজে কি পেরে যাব, যেটা আমাদের জানা থাকে। নইলে পোলাপাইন তাকাই থাকবে যে বিচ্যুতি গড় তো জীবনে পড়ি নাই, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? যেখানে এই সূত্রের মধ্যে এ কে কি বলা হয়? এ কে ধাপ বিচ্যুতি বলা হয়। ধাপ বিচ্যুতি বলে না আনুমানিক গড় বলে? বলো, এ কে কি বলা হয়? একে আনুমানিক গড় বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দুইটা এমসিকিউ দেখে ফেললাম। এবার আমরা মধ্যক নিয়ে কাজ করি। মধ্যক, তোমাদের মধ্যে কার কার ফ্যামিলিতে তোমরা 6 জন মেম্বার আছো? 6 জন। বা কার কার ফ্যামিলিতে 7 জন মেম্বার আছো? বলো। হয় এটা এ ফ্যামিলি, মনে করো বি ফ্যামিলি। আমি ফ্যামিলি মেম্বার বলতে বোঝাচ্ছি ধরো তোমার দাদা দাদি থাকতে পারে, তোমরা কম্বাইন ফ্যামিলি থাকতে পারো, তাই না? মারিয়ারা 3 জন। মারিয়া মনে একাই ওদের ফ্যামিলিতে, তাই না? শশীও 3 জন। নীতি 6 জন। আচ্ছা, 8 জন। মানে আগের মানে অনেক আগে দেখা যায় কি মেক্সিমাম কম্বাইন্ড ফ্যামিলি ছিল, রাইট? বাট ইদানিং আসলে ফ্যামিলি গুলো আলাদা হওয়ার টেন্ডেন্সিটা বেশি, তাই না? আমরা যখন ছোট ছিলাম, তোমাদের মধ্যে ছিলাম, তখন আমাদের কম্বাইন্ড ফ্যামিলি ছিল। মানে আমাদের কাকু আর আমরা হচ্ছে একসাথে থাকতাম। আমরা খাওয়া-দাওয়া একসাথে করতাম। মানে সবকিছু আমাদের একসাথে ছিল আরকি। বুঝছো? জয়েন্ট ফ্যামিলিতে আরকি। আর এখন আস্তে আস্তে সবাই আলাদা, যার যার মতো, যার লাইফ। ঠিক আছে? দেখা যায় কি আমাদের নিজেদের যে ফ্যামিলি এখন, মানে আমরা ধরো 3 ভাই, ছোট্ট একটা বোন আছে। দেখা যায় ভাইয়ার কাজে থাকে এক জায়গায়। আমি আমার কাজে থাকি আরেক জায়গায়। ঠিক আছে? বাসায় মাঝে মাঝে যাইতে পারি এখন, বা বাসায় যাওয়ার সুযোগ একটু কম হয়ে যায় এখন। ভাইয়া তো তেমন আসতেই পারে না। মানে সব মিলিয়ে হচ্ছে এখন সবাই একটা আলাদা লাইফ লিড করে আরকি। সময় যত যাচ্ছে তত আসলে জয়েন্ট ফ্যামিলি থেকে মানুষ বের হয়ে আসতেছে। বাট আগেকার সময়টা অনেক মজার ছিল।
দেখা যেত কি ঝগড়াঝাটি হইতো, ইয়ে হইতো, যাই হইতো, বাট স্টিল মানে সবাই অনেক আনন্দ ফুর্তি থাকতো আরকি। আচ্ছা এবার আসো মধ্যক নির্ণয়টা বলি। বলতো এখানে এই যে ওরা ৭ জন, এই ৭ জনের মধ্যে যদি আমি তোমাকে মধ্যক বের করতে বলি, মধ্যক, তাহলে মধ্যক কিন্তু এই যে শুধুমাত্র ও হবে মধ্যক, রাইট? এই ৭ জনের মধ্যে শুধুমাত্র ও হচ্ছে মধ্যক হবে, রাইট? তাই না? আচ্ছা যদি এইখানে বলি যে এখানে মধ্যক কে, কে হবে? তাহলে বলতো এখানে ধরো এটা আবুল, মানে ধরো এখানে ৬ জন না? ৬ জনের মধ্যে মধ্যক এখানে কি ১ জন হবে না ২ জন হবে বলতো? মধ্যক হবে ২ জন। এই যে এখানে ১ জন আর এখানে ১ জন, তাই না? আচ্ছা। তাহলে আমরা এটা বুঝলাম যে ভাইয়া যদি আমাদের টোটাল গণসংখ্যা যখন বিজোড় হয়, টোটাল গণসংখ্যা যখন বিজোড় হয় তখন আমরা মধ্যক পাবো ১ জন। আর যখন আমাদের টোটাল গণসংখ্যা জোড় হবে তখন আমরা মধ্যক পাবো কয়জন বলতো? ২ জন, তাই না? আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া মধ্যক নির্ণয়ের ফর্মুলাটা কি? মধ্যক নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা তোমাদের একটা সিম্পল এক্সাম্পল বলি। আচ্ছা বলতো ওইখানে যে মানে ৭ জনের মধ্যে ও যে মাঝখানে আছে, বলতো ওকে আমরা কততম মানে নাম্বার বলতে পারি? সে কয় নাম্বারে আছে বলতো? হয় তুমি ছোট থেকে বড় চিন্তা করো অথবা বড় থেকে ছোট চিন্তা করো। ও কয় নাম্বারে আছে বলো? ও ৪ নাম্বারে আছে, যে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, তাই না? তার মানে দেখো তুমি n এর মান ৭, মানে টোটাল ৭ জন সদস্য আছে। তো ৭ জন সদস্যের মধ্যে ৪ নাম্বারের যে সদস্য সে হচ্ছে মাঝখানে। তো ৪ নাম্বার সদস্যটা তুমি কিভাবে ফাইন্ড আউট করবা? বলো তো? এখানে এই যে ৭, এই ৭ এর সাথে যদি আমি একটা ১ যোগ করি তাহলে কত হয়ে যায়? হয়ে যায় ৮। আর ৮ কে আমি ২ দিয়ে ভাগ করলে হয়ে যায় কত বলো তো? ৪। তার মানে তুমি যদি ৭ বিজোড় সংখ্যা থেকে ৪ বের করতে চাও ১ যোগ করে ডিভাইডেড বাই ২ করতে হয়, তাই না? এটা মনে রাখবা। যখন বিজোড় সংখ্যক পদ হবে তখন মধ্যক বের করার ফর্মুলা হচ্ছে যত সংখ্যক পদ তার সাথে ১ যোগ ডিভাইডেড বাই ২, মানে এততম পদ হচ্ছে আমাদের মধ্যক। দেখো তো সূত্রটা বুঝো কিনা? কিরে? হ্যাঁ, এটা কই থেকে আসলো আবার? এরা কারা? কোথায় থেকে আসলো এরা? আচ্ছা তাহলে মধ্যক, তাইলে ৭ যদি বিজোড় সংখ্যক পদ হয় তাহলে মধ্যক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। তুমি নরমাল চিন্তা করো, বিজোড় হইলে কি তুমি বিজোড়কে কি ২ দিয়ে ভাগ করতে পারবা? পারবা না, এটাকে জোড় বানাইতে হবে। এজন্য ১ যোগ করে ২ দিয়ে ভাগ করলেই আমরা মধ্যক পেয়ে যাই। ক্লিয়ার? আচ্ছা এবার আসো জোড় সংখ্যা হইলে। বলো জোড় সংখ্যা হইলে এখানে মধ্যক কয়জন বলো তো? ৬ মানে ২ জন না? কে, কে মধ্যক এখানে বলো তো? কততম পদ? ও হচ্ছে তৃতীয় পদ আর হচ্ছে চতুর্থ পদ, তাই না? তাহলে আমাকে বলো যেহেতু ভাইয়া এখানে n এর মান ৬, n এর মান কত? ৬, তাহলে আমরা এই n টাকে ২ দিয়ে ভাগ করলে কিন্তু ৩ পাই, তাই না? আবার n টাকে ২ দিয়ে ভাগ করে তার সাথে ১ যোগ করলে কিন্তু আমরা ৪ পেয়ে যাই। তার মানে আমাদের তৃতীয় পদ আর চতুর্থ পদ এরাই কি মধ্যপদ না? তাহলে তুমি চিন্তা করে দেখো এখানে মধ্যপদ নির্ণয়ের একটা ফর্মুলা হচ্ছে বা মধ্যক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, তুমি কি করবা? জোড় হইলে লিখবা n/2 তম পদ দেন প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই ২। ভাই এটা আবার কি লিখলেন? এটা কি ঝামেলা করলেন? আচ্ছা নরমালি মধ্যক কি ৩ আর ৪ না? মধ্যক কি ৩ আর ৪। কিন্তু তোমাকে যদি মানে অনেকগুলা ডাটা দিয়ে নাম্বারের মধ্যক বের করতে বলা হয়, তো মধ্যক তুমি ৩ আর ৪ এর তখন গড় মান নিবা। ৩ আর ৪ এর গড় মান নিবা, গড়। তার মানে আমরা তৃতীয় পদ যে n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদ এই দুইটার গড় মান নিলে আমরা মধ্যক পেয়ে যাব একটা, মাঝখানেরটা পেয়ে যাব। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? ওকে? আচ্ছা তাহলে আমরা একটু আসি এখানে। তাহলে এবার একটু খেয়াল করো সবাই। আমরা আপাতত এইটার দিকে না তাকাই, এটা বাদ।
এটা বাদ, জাস্ট উপরের দুইটার দিকে তাকাই আমরা সবাই, উপরের দুইটার দিকে তাকাই। তুমি এটা মনে রাখবা, যদি ভাইয়া শ্রেণীবদ্ধ মানে অশ্রেণীবদ্ধ উপাত্ত হয়, যদি অশ্রেণীবদ্ধ হয় তাহলে n এর মান বিজোড় হলে মধ্যক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদ। আর যদি ভাইয়া n এর মান জোড় হয় তাহলে n/2 তম পদ এবং n/2 + 1 তম পদের গড় মান নিতে হবে। কি মান নিতে হবে? গড় মান নিতে হবে। ক্লিয়ার? সূত্রটা মুখস্থ করার আগে, সূত্রটা মুখস্থ করার আগে আমাদের ওইভাবে চিন্তা করতে হবে যে আসলে যে এটা কিভাবে আসলো, কেন আসলো এরকম। বুঝছো? যেন তুমি পরীক্ষার হলে সূত্র ভুলে গেলেও যেন তুমি দিয়ে আসতে পারো। বুঝছো? আচ্ছা, তোমাদের আজকে একটা জিনিস একটু শেয়ার করি। সেটা হচ্ছে তোমরা তো ক্লাস 9 এ পড়তেছো, তাই না? ক্লাস 9 এ পড়তেছো, রাইট? আচ্ছা, এই যে তোমরা ক্লাস 9 এ যারা এখন পড়তেছো, তোমরা দেখবা যে এখন তোমাদের প্রেশারটা তোমরা কম, মানে তোমরা প্রেশার এখন নিতে চাও না বা তোমরা নিবা না আসলে। কারণ তোমাদের ক্লাস 10 এর লাস্টে গিয়ে পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা। তো ক্লাস 9 এ যারা পড়ে তোমাদের মতো প্রায় 90% স্টুডেন্ট তারা তাদের লাইফে পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয় না। বাস্তবতা এটা, আমরাও নেই নাই, বিশ্বাস করো, আমরাও নেই নাই। ঠিক আছে? এই যে 90% পোলাপাইন ক্লাস 9 এ পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয় না। ওরা যেটা করে ক্লাস 9 এ যাই পড়ে সবকিছু পড়ে কি ঝাপসা পড়ে। আর ঝাপসা পড়ার একটা রিজনও আছে, এটা রিজনটা পরে বলতেছি। বাট ঝাপসা পড়ে জাস্ট কোন রকম পরীক্ষাটা দেওয়ার জন্য পড়াশোনা করে। বুঝছো? মানে গুছায় পড়াশোনা করে না কিছুই। দেন যখন ক্লাস 10 এ ওঠে, ক্লাস যখন 10 এ ওঠে, তখন ক্লাস 10 এ কি অনেকগুলা চ্যাপ্টার নতুন থাকে, আবার পুরাতনগুলা ঝাপসা পড়ছে। তখন ভাইয়া ক্লাস 10 এ গিয়ে প্রেশার পড়ে অনেক। ক্লাস 10 এর এই প্রেশারটা আবার অনেকে নিতে পারে না। তো যারা তোমরা ক্লাস 9 থেকেই একটু ভালো করে যেই চ্যাপ্টার পড়তেছো, ভালো করে পড়ে ফেলতেছো, তাদের ভাইয়া ক্লাস 10 এ গিয়ে প্রেশারটা কম পড়বে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের স্কুলগুলাতে যে সিলেবাসটা তৈরি করে, তোমরা দেখবা সিলেবাসটা কিভাবে তৈরি করে জানো? যেমন তোমাকে দিবে ১.১, ২.১, ৩.১, ১১.১ এইভাবে সিলেবাস তৈরি করে। তো এইভাবে সিলেবাস তৈরি করলে কি হয়? একটা স্টুডেন্ট আসলে মানে ওই চ্যাপ্টারে তো ফুল তো ধারণা তার থাকে না। সে অল্প ধারণা নেয়। আবার আরেক চ্যাপ্টারে আবার অল্প ধারণা নেয়। আবার আরেকটা চ্যাপ্টারে কি আবার অল্প ধারণা নেয়। ভাই এই ধারণা নিয়ে লাভটা কি? একটা চ্যাপ্টার যেমন ওই যে প্রমাদের মনে হয় ফুল সিলেবাস মানে ফুল চ্যাপ্টার দিয়ে দিছে আরকি। তো এরকম দেখো এই যে ম্যাক্সিমাম এর কি চ্যাপ্টার এরকম না তোমাদের? তোমাদের সিলেবাস কি এরকম দিছে না? ম্যাক্সিমাম এর? রাইট? হ্যাঁ, দেখো এই যে সব মোটামুটি অনেকেরই তো স্কুলে আসলে এরকম, তাই না? তো ব্যাপারটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো এরকম স্যাররা দেয় কেন জানো? স্যাররা দেয় যেন তোমাদের বীজগণিত, তারপরে ওই যে ত্রিকোণমিতি, পরিসংখ্যান, তারপরে জ্যামিতি সব যেন একবারে প্রশ্ন করতে পারে। ভাই এইটা দেওয়া আসলে উচিত না। উচিত হচ্ছে যে ঠিক আছে চ্যাপ্টার 1 দিলাম, ফুল দিলাম। তুমি যখন চ্যাপ্টার 1 ফুল পড়ে ফেলবা তখন তোমার এই চ্যাপ্টার সম্পর্কে একটা কি ধারণা হয়ে যাবে। রাইট? সো এটা একটা সমস্যা এই স্কুলের। বাট যেই চ্যাপ্টারই হোক না কেন তোমরা ভাই ঝাপসা পইরো না। আল্লাহর ওয়াস্তে কোন চ্যাপ্টারে ঝাপসা পইরো না। ঝাপসা পড়লে তোমরা ক্লাস 10 এ গিয়ে আবার ধরা খাবা। প্রতি বছরে কিন্তু সবাই যেমন যারা এবার এসএসসি 26 ব্যাচ ওরা কিন্তু ভাই অনেক ফ্রাস্ট্রেশন এ আছে। তুমি চিন্তা করতে পারবা না ওদের প্রি-টেস্ট পরীক্ষা আর সিলেবাস মোটামুটি কারোই ভাই কিছুই শেষ হয় নাই। বুঝতে পারছো? তো তোমরা যদি এই সেম কাজগুলা করো যে 9 এ ফাঁকিবাজি করলা, 10 এ গিয়ে প্রেশার নিয়ে পড়াশোনা করলা। তখন তুমি দেখবা 10 এ তুমি নিজেই ফ্রাস্ট্রেশন এ পড়ে গেছো। তোমার সিলেবাস শেষ হবে না, ভালো করে শেষ হবে না, কিছুই হবে না। তো ভাই আমি তোমাদের বলব যেহেতু তোমাদের মোটামুটি এখনো ৪ থেকে ৫ মাস সময় আছে। এই ধরেন ৪ মাস ধরলাম। ৪ মাস তুমি যা পড়বা, তুমি মনে রাখবা তোমার স্কুলের পরীক্ষার জন্য তুমি পড়তেছো না। তুমি মনে রাখবা যে ভাই আমার ১.৫ বছর পরে হচ্ছে আমি এই এসএসসি পরীক্ষা দিব আমি ওইটার জন্য পড়তেছি। বুঝছো? তো তোমাদের আমি এই তোমাদের হচ্ছে যে যারা বড় ভাই আপুরা আছে যারা এসএসসি ২৬ ব্যাচ ওদের জন্য সামনে তো ওদের প্রি-টেস্ট পরীক্ষা তো ওরা অনেক ফ্রাস্ট্রেশন এ আছে। তো ওদের জন্য হচ্ছে একটা সাজেশন বানাবো হায়ার ম্যাথের এবং জেনারেল ম্যাথের।
ওই সাজেশনটা ওদের পিডিএফ সহ মানে ওদের কি পড়তে হবে আমি ওদের দিয়ে দিব, বুঝছো? মানে ওদের জন্য টাইপ ওয়াইজ ম্যাথ আমি সাজায় রাখছি, কোন মানে চ্যাপ্টার ওয়াইজ, বুঝছো? যদি এমন হয় তোমাদের ওই চ্যাপ্টার গুলা সিলেবাসে আছে, তাহলে তোমরাও ওই চ্যাপ্টার গুলা হচ্ছে একটু নিয়ে নিও, মানে ওই পিডিএফ গুলা নিয়ে নিও, কথা বুঝছো? পিডিএফ গুলা নিয়ে নিলে তাহলে দেখবো ওই চ্যাপ্টার গুলার পাশে লেখাই থাকবে যে এটা কত নাম্বার টাইপ, কোন ম্যাথ লেখা থাকবে, বোর্ড প্রশ্নই। তখন আমাকে জিজ্ঞেস করো না যে ভাই একটা চ্যাপ্টার শেষ করার পর কয়টা সিকিউ করব, ওইটার প্রশ্ন করাই লাগবে না, বুঝছো? তুমি দেখবা আমি দিয়ে দিব, তোমাদের জানাই দিব, সমস্যা নেই। আমি এখন ভিডিওটা করি নাই, আজকে মাত্র ওইটা কালকে রাত্রে ওই যে অহিন ভাই বলো না ফাহিম অসুস্থ, মানে কালকে রাতে 3টা পর্যন্ত হচ্ছে এগুলা বানাইছি, এগুলা সব গুছাইছি আর কি, ভিডিও এখন করি নাই, আজকে চলে আসছি তো এখানে, তো এগুলা সবকিছু করে তারপরে হচ্ছে তোমাদের দিয়ে দিব আর কি, বুঝছো? আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে তোমরা ওইগুলা নিয়ে নিবা। তোমাদের যে কাজটা, যারা এখন এসএসসি পরীক্ষা দিবে সামনে, ওরা তো বোর্ড কোশ্চেন সলভ করবে, রাইট? তোমাদের ওইখানেও বোর্ড কোশ্চেন যেগুলো দেওয়া আছে, তোমাদের চ্যাপ্টারে যা আছে সিলেবাসে সামনে নেক্সট পরীক্ষাতে, তোমরা ওই সিলেবাস অনুসারে ওই চ্যাপ্টার গুলো নিয়ে তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করে ফেলবা, মানে তুমি এগুলো যত্ন করে রেখে দিবা, ওকে? আর তোমরা কি দেখছিলা তোমাদের জন্য এমসিকিউ একটা ভিডিও বানাইছিলাম যে এমসিকিউ আমরা কিভাবে প্র্যাকটিস করি, যে ওইটার একটা ঝামেলা, মানে আমরা যে আসলে এমসিকিউর একটা ভিডিও বানাইছিলাম, তোমাদের গ্রুপেও দেওয়া ছিল, মানে এমসিকিউ যে আমরা প্রিপারেশন নেই, আমরা কি ভুল করি। আচ্ছা, তোমরা আজকে গিয়ে দেখবা এটা, তোমরা হচ্ছে এই যে তোমাদের যেই এসএসসির মানে সরি তোমাদের যে ক্লাস 9 এর ফেসবুক গ্রুপটা আছে না, এখানে গিয়ে দেখবা, যে নিচে গিয়ে দেখবা ভিডিওতে এমসিকিউর হচ্ছে একটা, তোমরা কিভাবে পড়াশোনা এমসিকিউ দেখ মানে প্র্যাকটিস করবা, ওটা দেওয়া আছে ওইখানে, বুঝছো? তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো কেমনে বলো তো? তোমরা গাইড দেখে প্র্যাকটিস করো না? তুমি চিন্তা করো, তুমি যখন গাইড দেখে প্র্যাকটিস করো, আসলে তোমাদের ব্রেইনটা কিভাবে ওয়াশ হয় এই জায়গাতে। তোমরা গাইড দেখে প্র্যাকটিস করো, তো তোমার হচ্ছে মনে করো যে ধরো আমি একটা প্র্যাকটিস করি, ধরো আমি মনে করি এটা প্র্যাকটিস করবো, এখন তোমার তো এই ভাইয়া এখানে তোমার চিন্তা করা লাগবে, কারণ এখানে তো আনসার নাই। এখন ধরো আমি আনসার এখানে দিয়েই দিলাম, মনে করো আনসার ক নাম্বার দিয়ে দিলাম, তো তুমি কি করো, এটা পড়ো, পড়ার পর তুমি তো আনসার জেনেই গেছো ক নাম্বার, আনসার জেনে গেছো না, তখন তুমি জিনিসটা মিলাও যে আচ্ছা দেখি তো এটা ক নাম্বার কিনা আনসার, ও হ্যাঁ এটা ক নাম্বারই আনসার, ঠিক আছে বুঝে গেছি। তুমি কিন্তু অন্য অপশন গুলো তোমার চোখেই পড়ে না, কারণ তুমি আনসার তো জেনে গেছো, জাস্ট আনসারটা মিলাও যে ঠিক আছে হইছে কিনা। পরীক্ষার হলে কিন্তু এটা সুযোগ নাই, রাইট? পরীক্ষার হলে কি তোমাকে বুঝে শুনে আনসার করতে হবে, দেখতে হবে, এই জন্য আমাদের টাইম লেগে যায় বেশি, ক্লিয়ার? তো যেটা বলতেছিলাম, তোমাদের যে গাইড গুলা আছে, গাইড গুলাতে কি হয় নরমালি এমসিকিউ আনসার সহ দেওয়া থাকে না, তো তোমার এমসিকিউ প্রপারলি প্র্যাকটিস করার জন্য তোমার এমন একটা জিনিস দরকার যেখানে আনসারটা পাশে দেওয়া নাই, বুঝতে পারছো? তো তার জন্য তোমাদের আমি এমসিকিউর প্রতিটা চ্যাপ্টারের আনসার বাদে শীট তৈরি করেছি, মানে আনসার বাদে শীট তৈরি করেছি, বুঝছো? আনসার বাদে শীট তৈরি করছি। তো তোমাদের কি করবা, তোমরা আনসার কিন্তু বোর্ড সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, জাস্ট আনসার বাদে, ঠিক আছে? তো তুমি যেটা করবা, আমি তোমাদের পিডিএফ গুলো যদি দিয়ে দিই, শেয়ার করে দিই, তোমরা ড্রাইভ থেকে বা গ্রুপ থেকে ওই পিডিএফ গুলো নামায় রাখবা, তোমরা সব সময় যতবার প্র্যাকটিস করবা, আমি দিব এখন শীট তো ভাই দেই নাই, আগে বুঝ জানো জিনিসটা, তারপরে দিব তো। তো ওই শীট গুলো তোমরা ডাউনলোড করে রাখবা, ডাউনলোড করে পারলে তোমরা মানে ফটোকপি করে নিবা, ফটো করে রেখে দিবা, বুঝছো? রেখে দিলে যখনই তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, তখন ওই শীট থেকে তোমরা প্র্যাকটিস করবা, ওই শীটের মধ্যে তো আর নাই, আনসার দেওয়া নাই, তখন তোমার প্র্যাকটিস একদম পারফেক্ট হবে, ফাটাই লেবে পরীক্ষার মধ্যে, বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো যে আমরা একটু মধ্যকটা শেষ করি। তাহলে ভাইয়া এটা তো আমরা মোটামুটি বুঝে গেছি, তাই না? এখন তোমাকে আসো পড়াশোনায় ব্যাক করি, এরপর বাকি কথাগুলো হচ্ছে আবার আমরা পরে বলবো, তোমাদের যা লাগবে, বুঝছো? ইনশাআল্লাহ তোমরা সবকিছুই পাবা, ঠিক আছে? তোমাদের যত ধরনের যা দরকার সব পাবো, ওকে? এই ছুটি দিব কেন এখন, 8:30 বাজে মাত্র। তো বলছে এত উপাত্তের মধ্যক কত, বলো এত উপাত্তের মধ্যক বের করবা কেমনে? মধ্যক বের করার জন্য তোমরা কি করবা, ছোট থেকে বড় করে সাজাবা। তো সর্বপ্রথম কি রাখবা, 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 12, তারপরে 14, তারপরে 15, তারপরে 18, ঠিক আছে? বলো তো এখানে টোটাল সংখ্যা কয়টা, টোটাল সংখ্যা কয়টা বলো? আর একটা সূত্র পরে পড়াবো আর কি। টোটাল সংখ্যা হচ্ছে 7টা, তাই না ভাইয়া? মধ্যকটা বুঝাই যাচ্ছে 12 নাম্বার, কারণ মাঝখানে 12 আছে, তাই না? আনসার কিন্তু 12,
বাট তুমি যদি সূত্র দিয়ে বের করতে চাও, তুমি কিভাবে বের করো বলো দেখি? তুমি সূত্র দিয়ে বের করতে চাইলে টোটাল যেহেতু 7টা সংখ্যা, তাহলে 7 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে 4তম পদ, রাইট? 4তম পদ। তাহলে 4তম পদ, 4তম পদ কোনটা? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এটা হচ্ছে আমাদের 4তম পদ। তাহলে 4তম পদ 12। বুঝা গেছে? এভাবে আমাদের মধ্যকটা এমসিকিউতে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সামনে আগায় যাই। অহিন ভাই বলছে কম ক্লাস নিতে, যে আমি যে একটু অসুস্থ এইজন্য বলছে যে ভাই তাহলে আপনি একটু কমায় নিয়েন, আমি হচ্ছে পড়াবো না। বুঝছো? আচ্ছা, এখন তো গল্প কিছু করলাম। আচ্ছা, এখানে তোমরা এটা একটু মধ্যকটা বের করে নিও সবাই। এটা আশা করি সবাই পারবা। আবারও সেম ভাবে সাজাবা। সাজায় জাস্ট মাঝখানের পদটা হচ্ছে তোমার মধ্যপদ। ওকে? আচ্ছা। তোমাদের রাকিব ভাই বলছে ক্লাসে আর জেমস না দিতে। বলছে তোমরা হোমওয়ার্ক দিয়ে দিবা। হোমওয়ার্ক দিলে তারপর হোমওয়ার্ক যারা জমা দিবে ওদেরকে তোমরা জেমস দিবা। কারণ ক্লাসে ভাইয়া দেখছে যে এগুলা দিতে গেলে ঝামেলা। ভাইয়ের সাথে আলোচনা করছিলাম এগুলা নিয়ে আজকে। বুঝছো? আচ্ছা। এইটার মধ্যক কেমনে বের করবা? বলো। আবার সাজাইতে হবে। যেমন ১, এই যে ১, তারপরে ১ এর পরে হচ্ছে ৩, তারপরে ৪ হচ্ছে ২টা, তারপর হচ্ছে ৫ হচ্ছে ২টা, ৬ কয়টা বলো তো? ৬ ৩টা, ১ ২ ৩, তারপরে ৭ হচ্ছে ২টা, তারপর হচ্ছে ৯, রাইট? তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, ২ ৪ ৬ ৮ ১০ ১২, তাহলে ১২টা না? তাহলে মাঝখানে ২টা পদ হচ্ছে মধ্যপদ। তাহলে দেখো এখানে প্রথম ৫টা বাদ, লাস্টের ৫টা বাদ, তাহলে ৫ আর কি ৬ না? ৫ আর ৬, তাহলে ৫ আর ৬ এর মধ্য কত বলো? ৫ আর ৬ এর গড় মান কত? ৫ আর ৬ এর গড় মান ৫.৫। ৫ আর ৬ এর গড় মান হচ্ছে ৫.৫। ক্লিয়ার? সবাই বুঝছো? ৫ আর ৬ এর গড় মান ৫.৫। ভাইয়া তোমরা কমিউনিটির মধ্যে হোমওয়ার্ক দিবা। জাস্ট আমি হোমওয়ার্কটা ক্রিয়েট করে দিব আজকে। আজকে আগে আমি প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নিই, তারপর তোমরা ওইখানে হোমওয়ার্ক জমা দিবা। সবসময় হোমওয়ার্কটা ট্রাই করবা কমিউনিটির মধ্যে দিতে। ওইখানে দিলে কি হবে জানো? ধরো তোমাদের যেই যে সমস্যাগুলো আছে বা তোমরা তোমাদের লাইফে যা যা প্রবলেম এখন ফেস করতেছো ওইগুলা তোমরা ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবা। এটা সবচেয়ে ভালো হয় এক জায়গাতে থাকলে। নাহলে হোয়াটসঅ্যাপ না, সরি, ওই যে কি জানি বলে ফেসবুক পেজ, গ্রুপ, হ্যান ত্যান অনেক জায়গায় দিতে গেলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। মানে ইয়ে লাগতেছে আরকি। কথা আসতেছে না মুখ দিয়ে। কালকে রাত্রে রাত জাগা হইছে তো এইজন্য খারাপ লাগতেছে। আজকে আবার অনেকক্ষণ জার্নি করে প্রায় আমার বাসা থেকে এখানে তোমার ৭০ কিলোমিটার বাইক চালায় আসছি। আবার রাতে ১০টা বাজে ক্লাস নিয়ে আবার বাইক চালায় যাইতে হবে। বুঝছো? আচ্ছা। এটা বলো তো কি বলছে? যে ৩ থেকে ২৩ পর্যন্ত যে সংখ্যাগুলো ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোর মধ্যক নির্ণয় করো। বলো। ৩ থেকে ২৩ পর্যন্ত যেগুলো ৩ দ্বারা বিভাজ্য কে বলো তো? ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১। আর কি যাবে? যাবে না। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে মাঝখানে কে বলো তো? মাঝখানে হচ্ছে ১২। তাহলে মাঝখানে ১২। ওকে? আচ্ছা শোনো। তাহলে কাজ করি আজকে এটা দিয়ে ভাবছিলাম ম্যাথ করাবো। মানে একটু খারাপ লাগতেছে। তো আজকে ছুটি দিয়ে দেই। তো তোমাদের হচ্ছে জাস্ট মধ্যক আর প্রচুরক ২ টা ম্যাথ বাকি। নেক্সট ক্লাসে আমরা ২ টা ম্যাথ মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে শেষ করে দিব। তারপর হচ্ছে আমরা এমসিকিউ সলভ করাবো। তাহলে আশা করি পুরা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে? আর তোমাদের এরপরে ডাউট সলভ ক্লাস দিব। যদি তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা একটু আমাকে একটু জানাবা হোমওয়ার্কের মধ্যে। ঠিক আছে? আর হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা দাঁড়াও দিচ্ছি। আচ্ছা হোমওয়ার্ক আমি কমিউনিটির মধ্যে দিয়ে দিব না এখানে দিব? বলো। তোমাদের সবার কি গাইড আছে? বা তোমাদের বোর্ডের প্রশ্নগুলো কি তোমাদের হাতে আছে? বলো। বোর্ডের প্রশ্ন কি তোমাদের হাতে আছে? মানে বোর্ড বলতে বুঝছো? বোর্ড বলতে বোঝাচ্ছি যে তোমাদের গাইডের মধ্যে কি ২৪ বোর্ডের প্রশ্নগুলো আছে না? তোমরা শুধুমাত্র ৩ টা বোর্ড আমি তোমাকে বলে দিচ্ছি। ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডে ২৪ সালে ২ টা প্রশ্ন আসছে। ঢাকা বোর্ডে ২৪ এ ২ টা প্রশ্ন, আর কুমিল্লা বোর্ড
আর কুমিল্লা বোর্ড 24। এই একটা প্রশ্ন ভাইয়া, এই 3টা প্রশ্ন পড়লে তোমার এই চ্যাপ্টার থেকে আর কোনো ম্যাথই করতে হবে না। এই 3টা করলেই তোমার মোটামুটি সব শেষ। তোমরা জাস্ট এই 3টা দিবা একটু, হ্যাঁ? এক্সাম অনেক খারাপ হয়েছে। আচ্ছা শোনো, তোমার স্কুলের এক্সাম যেগুলো চলে গেছে এগুলা নিয়ে ভাই আর টেনশন করো না। তোমরা শুধুমাত্র সামনে ফোকাস করো। এই 4টা মাস ট্রাই করো যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে ওই অধ্যায়গুলো ভালো করে শেষ করার জন্য। ঠিক আছে ভাইয়া? তাহলে তোমাদের এই 3টা হোমওয়ার্ক থাকবে। এই 3টা হোমওয়ার্ক থাকবে, ওকে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে একটু পর রহিন ভাই জয়েন করবে। তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্ক যারা জমা দিবা সবাইকে 100 টাকা করে আমি জেমস দিয়ে দিব। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।